এভরিওয়ান আসসালামু আলাইকুম। আমি জিফর রহমান, আপনার সবাই স্বাগত জানাচ্ছি আজকের একটা ভিডিওতে। আজকে আমাদের মেশিন লার্নিংয়ের ক্লাসিফায়ার পারফরমেন্স ইভ্যালুয়েশন। তো প্রথমে জানতে হবে যে মডেল ইভ্যালুয়েশন এবং মডেল সিলেকশনটা কীভাবে হয়ে থাকে। মডেল ইভ্যালুয়েশন হয়ে থাকে যে মডেল ইভ্যালুয়েশন ইজ দ্য প্রসেস অফ চেকিং হাউ এ মেশিন লার্নিং মডেল পারফর্মস অন আনসিন ডেটা। অর্থাৎ কোনো একটা মেশিন লার্নিং মডেল কোনো একটা আনসিন ডেটার উপরে কীভাবে কাজ করে সেটার উপরে বেস করে একটা মডেলকে যে ইভ্যালুয়েট করা হয় এটাই হচ্ছে মডেল ইভ্যালুয়েশন। আর মডেল সিলেকশন কি? মডেল সিলেকশন ইজ দ্য প্রসেস অফ চুজিং দ্য বেস্ট মডেল এবং মেনি বেসড অন পারফরমেন্স। অর্থাৎ অনেকগুলো মডেলের মধ্যে এমন একটা বেস্ট মডেলকে চুজ করা হয় এবং কীভাবে চুজ করা তার পারফরমেন্সটা কেমন বা অ্যাকুরেসিটা কেমন তার উপর ভিত্তি করে যে মডেলকে চুজ করা হয় বেস্ট যে মডেলটা সেটাই হচ্ছে মডেল সিলেকশন। এখন আমরা দেখব মেথড অফ ইভ্যালুয়েটিং ক্লাসিফায়ার্স অ্যাকুরেসি। অর্থাৎ ক্লাসিফায়ার্স যে অ্যাকুরেসিটা আমরা ক্যালকুলেশন করি সেটা কয়টা মেথডে হয়ে থাকে। মেনলি দুইটা মেথডে হয়ে থাকে, সেটা একটা হচ্ছে হোল্ড আউট মেথড আর একটা হচ্ছে ক্রস ভ্যালিডেশন মেথড। তো প্রথমে জেনে নিই যে হোল্ড আউট মেথডটা কী। হোল্ড আউট মেথডটা আমরা সবাই জানি। এখানে কী কাজ করা হয়ে থাকে সেটা হচ্ছে দুইটা সেটের ডাটাকে ভাগ করা হয়, একটা হচ্ছে ট্রেনিং ফেজ আর একটা হচ্ছে টেস্টিং ফেজ। এটা আমরা সবাই জানি, তাই না? এটাই হচ্ছে আর একটা নাম আর কি হোল্ড আউট মেথড। দেখেন এখানে কী বলা হয়েছে, স্প্লিট ডেটা সেট ইন্টু ট্রেনিং সেট অ্যান্ড টেস্টিং সেট। আমরা ট্রেনিং সেটে বেশিরভাগ ডেটাকে রাখি এবং টেস্টিং সেটে অল্প কিছু ডেটাকে রাখি। সেটা হতে পারে 80-20, হতে পারে 70-30, হতে পারে 90-10, এরকম টাইপের হতে পারে। ঠিক আছে, অর্থাৎ ট্রেনিং সেটে বেশি থাকবে, টেস্টিং সেটে ডেটা কম থাকবে, এটাই হচ্ছে মেন কথা। ট্রেন অন ট্রেনিং সেট, ইভ্যালুয়েট অন টেস্টিং সেট। অর্থাৎ আমরা ট্রেনিং সেটে মডেলকে ট্রেন করব এবং ইভ্যালুয়েট করবো কোথায়? টেস্টিং সেটে যেয়ে সেই মডেলকে বা পারফরমেন্সকে ইভ্যালুয়েট করব। তো এখন দেখব ক্রস ভ্যালিডেশন। বলছিলাম যে দুইটা মেথড আছে, একটা হচ্ছে আমাদের এই যে একটাকে যেটা দেখলাম হোল্ড আউট মেথড, আর একটা হচ্ছে ক্রস ভ্যালিডেশন। তো হোল্ড আউট তো দেখলাম, ক্রস ভ্যালিডেশনটা কি? যে স্প্লিট ডেটা ইন্টু কে পার্ট, অর্থাৎ কে পার্টে ভাগ করা। কে ফোল্ড আমরা শিখে আসছিলাম এর আগে, কে ফোল্ড মেথড। সেই কে ফোল্ড মেথডে কিন্তু ক্রস ভ্যালিডেশন হয়ে থাকে। কারণ কে এর জায়গায় হতে পারে 1, হতে পারে 2, হতে পারে 3, এরকমভাবে মান বসতে পারে। সাপোজ আমরা এখানে কে এর মান 3 ধরছি, কে 3 ফোল্ড। ঠিক আছে, তাহলে সেইটা কী হবে? ট্রেন হবে কে 3 ফোল্ড আকারে এবং টেস্টও হবে সেই কে টাইমস। তো 3বার যে ট্রেন করে 3বারই সে টেস্ট করবে। ফাইনাল অ্যাকুরেসি কীভাবে আসবে? যে অ্যাভারেজ অল দ্য ফোল্ড। অর্থাৎ এই যে 3বার যে ইভ্যালুয়েট করবে, এই 3বার ইভ্যালুয়েশনের ফলে আমরা 3বার মান পাবো। এই 3টা মানকে অ্যাভারেজ করার পর আমরা যে মানটা পাবো সেটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যাকুরেসি ওই মডেলটার ক্ষেত্রে, যদি আমরা কে 3 ফোল্ড ইউজ করে থাকি সেই ক্ষেত্রে। আপনি এখানে চাইলে কে 3 জায়গায় কে 5 ধরতে পারেন, কে 2 ধরতে পারেন, কে 1 ধরতে পারেন, সেটা আপনার ইচ্ছা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এই হোল্ড আউটের তুলনায় বেশি রিলায়েবল। ঠিক আছে, মানে ক্রস ভ্যালিডেশন যে টেকনিকটা সেটা আর কি। দেখুন আমরা জাস্ট বেসিক কিছু কনসেপ্ট জেনে নিই। আজকে ভিডিওতে আমরা মেনলি বেসিক কনসেপ্ট জানবো, কনফিউশন ম্যাট্রিক্স জানবো এবং সেখান থেকে কীভাবে আমরা সিম্পল কনফিউশন ম্যাট্রিক্সকে সলভ করতে পারি সেটা দেখবো। এবং পরবর্তী ভিডিওতে আমরা মাল্টিপল কনফিউশন ম্যাট্রিক্স কীভাবে সলভ করা যায় সেটার একটা এক্সাম্পল দেখবো। তো আসেন আজকে ভিডিও যে টপিকসগুলো অর্থাৎ বেসিক কনসেপ্ট এবং সিম্পল কনফিউশন ম্যাট্রিক্স কীভাবে সলভ করতে হয় সেটা দেখে নিই। তো প্রথমে হচ্ছে আমাদের জানতে হবে কনফিউশন ম্যাট্রিক্সে 4টা টার্ম আছে। একটা হচ্ছে ট্রু পজিটিভ, একটা হচ্ছে ট্রু নেগেটিভ, একটা হচ্ছে ফলস পজিটিভ, একটা হচ্ছে ফলস নেগেটিভ। ট্রু পজিটিভটা কি? মডেল প্রেডিক্ট করছে পজিটিভ, আবার অ্যাকচুয়ালি জিনিসটা পজিটিভ, তাহলে দুইটাই কি পজিটিভ আসছে, এই জন্য এটা হচ্ছে ট্রু পজিটিভ। আবার যখন আমাদের মডেল প্রেডিক্ট করবে নেগেটিভ বাট অ্যাকচুয়ালি সেটা নেগেটিভ না, অ্যাকচুয়ালি সেটা নেগেটিভ, তাহলে সেটা হচ্ছে নেগেটিভ, কারণ এখানে প্রেডিক্ট করছে নেগেটিভ আবার অ্যাকচুয়ালি নেগেটিভ। আবার ফলস পজিটিভের ক্ষেত্রে কী হচ্ছে? মডেল প্রেডিক্ট করে পজিটিভ বাট অ্যাকচুয়ালি সেটা নেগেটিভ, তাহলে সেটা হচ্ছে ফলস পজিটিভ, তাই না? মডেল বলছে পজিটিভ বাট সেটা তো অ্যাকচুয়ালি নেগেটিভ, এই জন্য হচ্ছে এটা ফলস, মানে ফলস পজিটিভ রেজাল্ট সে দিচ্ছে মেশিন। আর ফলস নেগেটিভ কি? এটা ঠিক উল্টা, অর্থাৎ মডেল প্রেডিক্ট করছে নেগেটিভ বাট অ্যাকচুয়ালি সেটা পজিটিভ। ধরেন চিন্তা করেন, আমি একটা যদি রিয়েল লাইফ এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে যে আপনি কোনো একটা টেস্ট করতে গেছেন, সাপোজ ডেঙ্গু টেস্ট করতে গেছেন। তা আপনার ডেঙ্গু অ্যাকচুয়ালি আপনার ডেঙ্গু হয়েছে এবং আপনার টেস্ট রেজাল্টটাও পজিটিভ আসছে, তাই দুটোই পজিটিভ হলো, তাই না? এটা হচ্ছে ট্রু পজিটিভ। আবার ধরেন আপনার ডেঙ্গু নাই এবং টেস্টের যে রেজাল্টটা, ডেঙ্গু টেস্টের রেজাল্টটা সেটাও আসছে নেগেটিভ, তাহলে সেটা কি? ট্রু নেগেটিভ, কারণ আপনার ডেঙ্গু নাই, রেজাল্টও আসছে নেগেটিভ, সমস্যা নেই, তাই না? তাহলে ট্রু নেগেটিভ, এটা হচ্ছে ট্রু নেগেটিভ। আর ফলস পজিটিভ কি? যে আপনার অ্যাকচুয়ালি ডেঙ্গু নাই বাট আপনাকে ওই টেস্ট রেজাল্ট বলছে যে আপনার ডেঙ্গু আছে,
এটা হচ্ছে ফলস পজিটিভ। আর ফলস নেগেটিভ কি, আপনার ডেঙ্গু আছে বাট মেশিন বলছে যে আপনার ডেঙ্গু নাই, এটা হচ্ছে ফলস নেগেটিভ। ঠিক আছে, এটা গেল মেনলি আমাদের 4টা পার্ট। তার সাথে আমরা এখন দেখি কনফিউশন ম্যাট্রিক্স। তো কনফিউশন ম্যাট্রিক্সটা কি? কনফিউশন ম্যাট্রিক্স ইজ এ টেবিল ইউজ টু ইভ্যালুয়েট দ্য পারফরমেন্স অফ এ ক্লাসিফিকেশন মডেল। অর্থাৎ একটা ক্লাসিফিকেশন মডেলের যে পারফরমেন্স সেটাকে ইভ্যালুয়েট করার জন্যই মেনলি কনফিউশন ম্যাট্রিক্সটাকে ইউজ করা হয়। ইট শোস হাউ দ্য মডেল প্রেডিক্টেড রেজাল্ট ম্যাচ দ্য অ্যাকচুয়াল ভ্যালুস। অর্থাৎ এই টেবিলটার মাধ্যমে আমরা দেখতে পারবো যে আমাদের যে মডেল যে রেজাল্টটা প্রেডিক্ট করছে সেই প্রেডিক্টেড রেজাল্টটা অ্যাকচুয়াল ভ্যালুর সঙ্গে কতটুকু ম্যাচ হচ্ছে বা সিমিলার হচ্ছে সেই জিনিসটাই আর কি। তো দেখেন এই যে উপরের সাইডটা এখানে হচ্ছে আমাদের প্রেডিক্টেড ভ্যালু এবং এই সাইডটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ভ্যালু। ঠিক আছে, তো এখানে এই যে টেবিলটার ফরম্যাটটা এরকম বা স্ট্রাকচারটা এরকম, যেখানে হচ্ছে ট্রু পজিটিভ, কারণ এখানে অ্যাকচুয়ালি পজিটিভ, প্রেডিক্ট করছে পজিটিভ, ট্রু পজিটিভ। আবার এখানে অ্যাকচুয়ালি পজিটিভ বাট প্রেডিক্ট করছে নেগেটিভ, তো এটা কি ফলস নেগেটিভ, এই যে নেগেটিভ সেই জন্য। আবার দেখেন এখানে অ্যাকচুয়ালি নেগেটিভ বাট প্রেডিক্ট করছে পজিটিভ, তাহলে এখানে ফলস পজিটিভ। আবার দেখেন এখানে অ্যাকচুয়ালি নেগেটিভ প্রেডিক্ট করছেও নেগেটিভ, তো এখানে ট্রু নেগেটিভ, দুটো নেগেটিভ সেক্ষেত্রে। ঠিক আছে, এটা হচ্ছে কনফিউশন ম্যাট্রিক্স। তো আসেন এখন আমরা কিছু সূত্র দেখি, সেই সূত্রগুলো অ্যাপ্লাই করে মেনলি আমাদের কনফিউশন ম্যাট্রিক্স থেকে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে হবে। তো সূত্রগুলো কি? সূত্রগুলো হচ্ছে প্রথমে আমরা দেখে নেব অ্যাকুরেসির ফর্মুলা। অ্যাকুরেসি বলা হয় বা একটা নাম হচ্ছে রেকগনিশন রেট। ঠিক আছে, যেটাই আসলে কেন কনফিউজড হবে না, দুটো নাম আর কি একই জিনিসের। তো অ্যাকুরেসির ফর্মুলা কি? টিপি প্লাস টিএন ডিভাইড বাই টিপি প্লাস টিএন প্লাস এফপি প্লাস এফএন, অর্থাৎ সবগুলোর যোগফল। আর উপরে হচ্ছে যেহেতু অ্যাকুরেট মানটা লাগবে সেজন্য সবগুলোই ট্রু মানটা লাগবে, ট্রু পজিটিভ ট্রু নেগেটিভের মানটা লাগবে। ঠিক আছে, এবার হচ্ছে ইরর রেট বা মিসক্লাসিফিকেশন রেট। তো ইররকে আমরা ক্যালকুলেশন করতে পারি অ্যাকুরেসি থেকে 1 মাইনাস করার মাধ্যমে, অথবা আমাদের ফর্মুলা হচ্ছে এইটা, জাস্ট এইটার অপোজিট। দেখেন নিচে সবগুলোর যোগ, জাস্ট উপরে কী হয়েছে, আমাদের যখন অ্যাকুরেসি বের করছিলাম তখন কী হচ্ছিল, টিপি প্লাস টিএন হচ্ছিল, ট্রু রেটটা আমরা নিচ্ছিলাম। আর যখন আমরা ইরর রেট ক্যালকুলেশন করতাম ফলস রেটগুলো নিতে হবে, অর্থাৎ এফপি প্লাস এফএন, জাস্ট এটুকুই ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নেই। দেখেন এই দুটো সূত্রের মধ্যে জাস্ট এখানে টিপি টিএন আর এখানে এফপি এফএন, বাকিটুকু কিন্তু সেম, অ্যাকুরেসি আর ইরর রেটের ক্ষেত্রে ফর্মুলা। ঠিক আছে, এরপর আমরা দেখবো আরেকটা সূত্র, সেটা হচ্ছে রিকল। রিকলকে একটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে সেন্সিটিভিটি, আর একটা হতে পারে ট্রু পজিটিভ রেট বা টিপিআর। ঠিক আছে, যেটার রিকলের বা সেন্সিটিভিটি বা টিপিআর ফর্মুলাটা হচ্ছে টিপি ডিভাইড বাই টিপি প্লাস এফএন। আর স্পেসিফিসিটি আর ট্রু নেগেটিভ রেট যেটাই পড়েন না কেন, এটার ফর্মুলা হচ্ছে টিএন ডিভাইড বাই টিএন প্লাস এফপি। আর প্রিসিশনের ফর্মুলা হচ্ছে টিপি ডিভাইড বাই টিপি প্লাস এফপি। এফ স্কোর বা এফ1 স্কোরের ফর্মুলা হচ্ছে 2 ইন্টু প্রিসিশন ইন্টু রিকল ডিভাইড বাই প্রিসিশন ইন্টু রিকল। মানে প্রিসিশন আর রিকলের মান দেখেন আমরা এভাবে কিন্তু বের করতে পারি, যে প্রিসিশন এটা হচ্ছে রিকলের সূত্র, এটা হচ্ছে প্রিসিশনের সূত্র। জাস্ট এই ফর্মুলাগুলো যদি একটু মনে রাখতে পারেন তাহলে এখান থেকে আপনারা খুব ইজিলি কনফিউশন ম্যাট্রিক্স থেকে ম্যাথ সলভ করতে পারবেন। তাছাড়া আমরা এখন একটা সিম্পল কনফিউশন ম্যাট্রিক্সের এক্সাম্পল দেখি। তো সাপোজ আমাদের একটা এরকম কোশ্চেনে দেওয়া আছে টেবিল, এদিকে হচ্ছে প্রেডিকশনগুলো দেওয়া আছে, এদিকে হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালুগুলো দেওয়া আছে। এটা ক্যান্সারের জন্য, যে ক্যান্সার পজিটিভ আর নেগেটিভের ক্ষেত্রে যে মেশিন একবার বলছে পজিটিভ একবার বলছে নেগেটিভ, আর অ্যাকচুয়ালি সে ক্যান্সার মানে সেই পেশেন্টের আছে নাকি পজিটিভ আর নেগেটিভ অ্যাকচুয়ালি। ঠিক আছে, এই মানগুলো কোশ্চেনে দেওয়া আছে। তো দেখেন আমরা কি জানি, এটা হচ্ছে টিপি, তাই না? এবার এটা কি, এটা হচ্ছে এফএন। আমি একটু লিখে দিই এখানে, তাহলে আপনাদের বুঝতে ইজি হবে। এটা হচ্ছে টিপি, এটা হচ্ছে এফএন, এটা হচ্ছে এফপি, আর এটা হচ্ছে টিএন। ঠিক আছে, জাস্ট এই জিনিসগুলো একটু মনে রাখবেন। আচ্ছা, তাহলে টিপির মান কত? টিপির মান হচ্ছে 90। টিএনের মান কত? টিএনের মান হচ্ছে 9560। এফএন হচ্ছে 210 আর এফপি হচ্ছে 140। সব মানগুলো লিখে নিলাম। তো এখান থেকে আমরা কী করবো, জাস্ট যেই ফর্মুলাগুলো একটুকে দেখলাম, যে অ্যাকুরেসি, ইরর রেট, রিকল, প্রিসিশন, এফ1 স্কোর, ওইগুলোর জন্য ক্যালকুলেশন করব। তো অ্যাকুরেসির ক্ষেত্রে কী হবে দেখেন, ফর্মুলা আমরা জানি অলরেডি, টিপি প্লাস টিএন ডিভাইড বাই টিপি প্লাস টিএন প্লাস এফপি প্লাস এফএন। তাহলে টিপি আর টিএনের মান তো আমরা কোশ্চেন থেকে পেলাম, এখানে লিখে নিয়েছি। এই টিপির মান 90 আর আমাদের টিএনের মান হচ্ছে 9560। ঠিক আছে, আর ডিভাইড বাই এই সবগুলোর যোগফল। তো এটা ক্যালকুলেশন করলে আসছে 0.965। আপনারা এরকম ফ্র্যাকশন আকারেও রাখতে পারেন, অথবা এরকম চাইলে পার্সেন্টেজ আকারেও নিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটা হচ্ছে আমরা পেয়ে গেলাম কত, অ্যাকুরেসি পেয়ে গেলাম। এখন আমরা সেমভাবে ক্যালকুলেশন করবো কি, ইরর রেট ক্যালকুলেশন করবো। সূত্র আমরা জানি, মানগুলো আমরা জানি। তো সূত্র বসিয়ে দিলাম, এফপি প্লাস এফএন ডিভাইড বাই টিপি প্লাস টিএন প্লাস এফপি প্লাস এফএন। তাহলে এই ক্যালকুলেশনের এখন আমরা মান বসাবো।
তাহলে এফপির মান কত? এফপির মান হচ্ছে 140, এই যে 140 দিলাম, আর এফএনের মান হচ্ছে 210 দিলাম, ডিভাইড বাই এই যে সবগুলোর 90, 9560, 140, 210 সবগুলোর যোগফল। ঠিক আছে, নিচে এই যে সবগুলো যোগফল, যেটা ক্যালকুলেশন করলে আসছে 0.035। আপনার ফ্র্যাকশন আকারেও রাখতে পারেন, আবার পার্সেন্টেজ আকারেও নিতে পারেন। জিরোটা একটু ক্যালকুলেশন করা হয়ে গেল। এখন আমরা কী করব? রিকল ক্যালকুলেশন করব। রিকলের জন্য ফর্মুলা ছিল এইটা, তাই না? টিপি ডিভাইড বাই টিপি প্লাস এফএন। এই টিপির মান কত? টিপির মান হচ্ছে 90, আর এফএনের মান কত? এফএনের মান হচ্ছে 210। তাহলে 90, এই টিপির মান 90 ডিভাইড বাই টিপি প্লাস এফএন। টিপির মান হচ্ছে 90 প্লাস এফএনের মান হচ্ছে 210। ক্যালকুলেশন করলে 0.3 আসছে, এটা পার্সেন্টেজ আকারে 30%। এখন দেখেন রিকল কিন্তু আরও নামে রাখা হয়, সেটা হচ্ছে সেন্সিটিভিটি অথবা ট্রু পজিটিভ রেট বা টিপিআর। ঠিক আছে, এটা কিন্তু কনফিউজড হবেন না। আপনাদেরকে কোশ্চেনে রিকলই বলবে এটা এমন না, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে একটু ঘুরিয়ে সেন্সিটিভিটি বা টিপিআর বা ট্রু পজিটিভ রেট ক্যালকুলেশন করতেও বলতে পারে। সেক্ষেত্রে কিন্তু এই ফর্মুলাটাই জাস্ট অ্যাপ্লাই হবে, জাস্ট একই জিনিসের কয়েকটা নাম আর কি। আচ্ছা, এখন আমরা কী ক্যালকুলেশন করবো? এখন আমরা ক্যালকুলেশন করবো হচ্ছে স্পেসিফিসিটি। সেটা কীরকমভাবে? সেটার ফর্মুলা হচ্ছে এরকম, টিপি ডিভাইড বাই টিএন প্লাস এফপি। তাহলে টিএনের মান কত? টিএনের মান হচ্ছে, আমরা একটু আগে দেখে মানে কোশ্চেনে দেওয়া আছে আর কি, এই যে 9560 ডিভাইড বাই টিএন প্লাস এফপি। তাহলে টিএনের মান তো 9560 জানি, আর এফপির মান কত? এফপির মান হচ্ছে 140। এটা ক্যালকুলেশন করলে আসছে 0.9856। এটা আমরা ফ্র্যাকশন থেকে জাস্ট পার্সেন্টেজ আকারে নিয়েছি, আর কোনো ডিফারেন্স নাই। এরপরে হচ্ছে প্রিসিশনের ফর্মুলা আমরা জানি, জাস্ট ফর্মুলা বোঝাচ্ছি, মান তো আমাদের কোশ্চেনে দেওয়াই আছে, জাস্ট ক্যালকুলেশন করছি, এটুকুই। জাস্ট ফর্মুলা মনে রাখতে পারলে খুব ইজিলি এটাকে সলভ করা পসিবল। তো এখানে আমরা মানগুলো বসিয়ে দিলাম। টিপির মান হচ্ছে 90, এখানে এফপির মান হচ্ছে 140, ক্যালকুলেশন করলে আসছে 0.3913, এটা হচ্ছে তার পার্সেন্টেজ আকার। এবার আছে কি F1 স্কোর। তাহলে 2 ইন্টু প্রিসিশন ইন্টু রিকল ডিভাইড বাই প্রিসিশন প্লাস রিকল, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে 2 ইন্টু প্রিসিশনের মান কত পেলাম? প্রিসিশনের মান পেলাম হচ্ছে 13, মানে ফ্র্যাকশন আকারে যে মানটা 0.3913, এই মানটা ইন্টু রিকলের মান। দেখেন আমরা একটু আগে ক্যালকুলেশন করলাম, এই যে এখানে পার্সেন্টেজ যে মানটা না, সেই ফ্র্যাকশন যে মানটা সেইটা আর কি 0.3। ঠিক আছে, এই যে ফ্র্যাকশন মানটা নিয়ে নিলাম প্রিসিশন রিকলের ক্ষেত্রে। আবার নিচে কী হবে? এখানে গুণ আকারে আসছে, এখানে নিচে হচ্ছে যোগ আকারে হবে। তাহলে প্লাস 0.3 হলো, মানে 0.3913 প্লাস 0.3 হলো। এটা ক্যালকুলেশন করার পর আসছে 0.3396, এটাকে আমরা পার্সেন্টেজ আকারে নিলে 33.96 আসছে। তো এটা হচ্ছে আমাদের সিম্পল একটা মানে কনফিউশন ম্যাট্রিক্স থেকে যদি কোশ্চেন আসে সেটাতে কীভাবে সলভ করবো সেটার ওয়ে। তো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন আমি আজকে যে বেসিক কনসেপ্টগুলো আলোচনা করেছি এবং সিম্পল ক্লাসের ক্ষেত্রে কনফিউশন ম্যাট্রিক্স থেকে ক্যালকুলেশন করতে সেটা দেখিয়ে দিয়েছি। তো পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে মাল্টি ক্লাসের ক্ষেত্রে কনফিউশন ম্যাট্রিক্স কীভাবে ক্যালকুলেশন করতে হয় সেই টার্মটা আর কি। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। চ্যানেলটা এখানে যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।